This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচনী ইউনূসের উপরে আরও চাপ বাড়ালো বিএনপি। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ভোট চায় খালেদা জিয়ার সরকার। নির্বাচনে দেরি হলে স্বৈরাচারে আবার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়িত্ব বর্তমানে সরকারকে নিতে হবে, ইউনূসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএনপি। একই সঙ্গে বিএনপি ইউনূসকে বলে এসেছে, নির্বাচন, সংস্কার ও বিচারের মধ্যে কোনো যোগসূত্র নেই। সেই সঙ্গে ইউনূসের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণের দাবিও তুলেছে বিএনপি। এদিন জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৈঠকে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চেয়েছে জামাত। মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে। সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন না। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে। এখানে পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। ওনারা কোনো আশ্বাস বা কিছু দিয়েছে? সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। বলেছি, আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন, আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে। এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারে, তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে বিলং করবেন না। এটা হওয়া উচিত, কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে। এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে। একটা নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন, এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। উনি ডেকে এইটুকুই বলেছেন, দেশ আমাদের সবার, আমি অবশ্যই অর্থবহ, সুষ্ঠু, স্বচ্ছ একটা নির্বাচন দিতে চাই। আমি যেন কোনো নির্বাচন দিতে চাই না। সেনা সংঘাতে প্রবল চাপের মুখে এবার ইউনূসের নতুন কৌশল, অস্থিরতা কাটাতে ভোটের পথে যাওয়ার ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা উপদেষ্টা বৈঠকে। বিরোধীদের স্বেচ্ছাচারী তকমা মুছতে বৃহত্তর ঐক্য তৈরির বুলি। চাপে পড়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার বার্তা ইউনূসের। অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচির মাধ্যমে সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা চলছে, অভিযোগ ইউনূসের উপদেষ্টা পরিষদের। অন্তর্বর্তী সরকারের সমস্যার কারণ জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত নাম না করে হাসিনার দলকে কাঠগড়ায় তোলার চেষ্টা ইউনূসের। দেশ চালাতে ব্যর্থ হয়ে বিদেশি শক্তির চক্রান্ত খুঁজে চলেছে বাংলাদেশের ইউনূস সরকার। ইউনূসপন্থীদের নিশানায় ফের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত কথা বলছেন, দাবি ইউনূসের সমর্থক এবি পার্টির নেতা ফুয়াদের। অন্তর্বর্তী সরকারের বিবৃতিতেও এখতিয়ার বহির্ভূত বক্তব্যের বিষয়টি উঠে এসেছে। তবে কি সেই সূত্র ধরেই বাংলাদেশের সেনাপ্রধানকে নিশানা করা শুরু করলো ইউনূসপন্থীরা, উঠছে প্রশ্ন। যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে, উনি অ্যাড্রেসে বলে থাকেন উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল, যেটা করবার ন্যূনতম কোনো অধিকার, এখতিয়ার 24-এর গণ অভ্যুত্থান ওনাকে দেয় নাই, কাউকে দেয় নাই বাংলাদেশে। এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন। আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোত্থেকে? দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো, দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই, তো চট্টগ্রাম বন্দর, এইটা সেইটা, এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে। ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে? ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস।
ম্যান্ডেট আলোচনা করবে, সাধারণ মানুষ ম্যান্ডেট আলোচনা করবে। আর ম্যান্ডেট নাই মানে কি? গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার, যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে, সম্মতি দিয়েছে শাসন করবার জন্য। পরের খবরে আসি। নীতি আয়োগের বৈঠকের প্রধানমন্ত্রীর মুখে টিম ইন্ডিয়া, মিলেমিশে কাজ করার বার্তা। পর্যটনকে সামনে রেখে বিকশিত ভারতের লক্ষ্য। নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা নানা দাবি দেওয়া জানান। সেখানে চোখে পড়ে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি। গতবার নীতি বৈঠকে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে এবার বৈঠকে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁওয়ে ভয়ঙ্কর হামলা, প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর। পাকিস্তানকে ধরাশায়ী করা, পাকিস্তানের মুখোশ খুলে দিতে দেশে দেশে প্রতিনিধি দল পাঠানো। আর এই প্রেক্ষাপটে রাজধানীতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মুখোমুখি প্রধানমন্ত্রী। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে নরেন্দ্র মোদীর মুখে কেন্দ্র রাজ্য সমন্বয়ের বার্তা। 2047-এ বিকশিত ভারতের কথা। এদিন নীতি আয়োগের বৈঠকে 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 31টি রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির থাকলেও তা ছাপিয়ে উঠে এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির প্রসঙ্গ। প্রধানমন্ত্রী হিসাবে 10ম নীতি আয়োগের বৈঠকে এদিন খোশ মেজাজেই দেখা যায় নরেন্দ্র মোদীকে। তামিলনাড়ু, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পাঞ্জাবের মতন বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলা, হাত মেলাতে দেখা যায় তাকে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে বৈঠকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন কেন্দ্রীয় বরাদ্দর দাবি জানান। যমুনার জল বন্টনের প্রসঙ্গ তোলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আর সেই বৈঠক এবার বয়কট বাংলার মুখ্যমন্ত্রীর। গত বছর নীতি বৈঠকে থাকলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল বাংলার বঞ্চনার কথা বলতে দেওয়া হয়নি তাকে। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝপথেই বৈঠক ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার মাঝপথে বৈঠক ছাড়া, আর এবার বাংলার মুখ্যমন্ত্রী গেলেনই না দিল্লির বৈঠকে। যে নীতি আয়োগের কোনো ক্ষমতা নেই, যে নীতি আয়োগ দেশে সম্পদ বন্টন করতে পারে না, সেখানে গিয়েই বা কি লাভ? জাননি, ভালোই করেছে। নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর বয়কট প্রসঙ্গে কটাক্ষ ধেয়ে এসেছে পদ্ম শিবির থেকে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বামেরা। পশ্চিমবঙ্গবাসীর যে চাওয়া পাওয়া, সেই সমস্ত বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এবং নীতি আয়োগের অন্যান্য অফিসিয়ালসদের সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনলে পরে আরো অনেক বেশি এফেক্টিভ হতো। নীতি আয়োগের মিটিং এ মমতা যাচ্ছেন না, অথচ একান্তে বৈঠক করেন। দিল্লিতে গিয়ে একান্তে বৈঠক করেন, আর এখানে তো প্রকাশ্য সভা। বার্তা দেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, আমাদের উন্নয়নে আরো গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র ও রাজ্যগুলি একসঙ্গে টিম ইন্ডিয়ার মতন মিলেমিশে কাজ করে তবে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। এভাবে এগোলে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্য পূরণ হবে। পাশাপাশি তাঁর বার্তা, প্রত্যেক রাজ্যের উচিত একটি আন্তর্জাতিক মানের পর্যটন গড়ে তোলা, যে জায়গাগুলি পর্যটকদের গন্তব্য হয়ে উঠবে। পেহেলগাঁওয়ে হামলার পর জম্মু কাশ্মীরের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে। নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে পর্যটন এগিয়ে নিয়ে যাওয়ার কথা এবং সবাইকে নিয়ে চলার বার্তা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পাকিস্তানকে সবক শেখানোর পাশাপাশি ঘরশত্রু বিভীষণদের ধরতেও বড় অ্যাকশন শুরু করেছে ভারত। দেশের মধ্যে থাকা একের পর এক পাক চর গ্রেপ্তার হচ্ছে আর বেরিয়ে আসছে বিস্ফোরক সব তথ্য। এবার গুজরাট ATS এর হাতে গ্রেফতার স্বাস্থ্যকর্মী শাহদেব সিং গোহিল। তার কীর্তিও কপালে চোখ তুলে দিচ্ছে গোয়েন্দাদের। সাদাশীদের চেহারার আড়ালে যে অনেক কীর্তি লুকিয়ে থাকে সেটা কেউ এতদিন টের পায়নি। কচ্ছের স্বাস্থ্যকর্মী শাহদেব সিং গোহিল একজন পাকচর। টাকার বিনিময়ে এই দেশের তথ্য তুলে দিয়েছিল পাকিস্তানের হাতে। তদন্তের সামনে আসে অদিতি ভারদ্বাজ নামে এক পাকিস্তানি এজেন্টের নাম। তাকেই BSF ও নৌসেনা তথ্য পাচার করে শাহদেব। গুজরাট ATS সূত্রে খবর, 2023-এ পাক এজেন্ট অদিতির সঙ্গে সহদেবের যোগাযোগ। অদিতির কথায় BSF ও নৌসেনার একাধিক ছবি ও ভিডিও শেয়ার করা ভিডিওতে BSF ও নৌসেনার নির্মীয়মান সাইট, সেনার নতুন তৈরি হওয়া বেশ কিছু নির্মাণের ছবি ও শেয়ার। প্রায় 2 বছর ধরে পাক এজেন্টকে তথ্য পাচার। 2025-এর শুরুতে নিজের আধার কার্ডে নতুন সিম কার্ড কেনে সহদেব। সেই সিম থেকেই অদিতির জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু। নতুন নম্বরটির জন্য অদিতিকে OTP শেয়ার সহদেবের। যাবতীয় তথ্য শেয়ারের জন্য 40,000 টাকা পায় সহদেব। বাজেয়াপ্ত করা হয়েছে সহদেবের মোবাইল।
অদিতির নম্বরটি সম্পর্কে আরও তথ্য খুঁজছে তদন্তকারীরা। সহদেবের সঙ্গে আর কেউ কাজ করছে কিনা সেদিকেও নজর গোয়েন্দাদের। এদিকে গুজরাতে পাক অনুপ্রবেশের চেষ্টাও ব্যর্থ করল বিএসএফ। গুজরাতের বনসকাঁঠায় সন্দেহভাজনকে গুলি করে মারল বিএসএফ। সীমান্ত পেরোনোর চেষ্টা করতেই সতর্ক করে বিএসএফ, জোর করে ঢোকার চেষ্টা করতেই অনুপ্রবেশকারীকে গুলি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের কীর্তিমান সিভিকের কুকীর্তি, কনস্টেবলের উর্দি চুরি করে কসবায় দাদাগিরির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পুলিশেরই জালে প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ব্যবহারের অভিযোগ জানিয়ে 100 নম্বরে ডায়াল করে অভিযোগ জানান একজন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারকে। এবার ওয়েদার আপডেট। জ্যৈষ্ঠই ঝেঁপে বৃষ্টি আসছে, দুয়ারে কি দুর্যোগ। আগামী সপ্তাহে 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি বাড়বে, জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার দক্ষিণের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও। শুক্রবার দক্ষিণের 7 জেলায় হলুদ সতর্কতা। শুক্রবার পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও। আপাতত রোজই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দ্রুত গতিতে ছুটছে বর্ষা এক্সপ্রেস। সময়ের অনেক আগেই বর্ষা আসছে বাংলায়। 2 থেকে 3 দিনে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গ সিকিমে। আজই বর্ষার বৃষ্টি শুরু কেরালায়। সময়ের 8 দিন আগেই কেরালায় মৌসুমি বায়ু। বর্ষা চলে এসেছে উত্তর পূর্ব ভারতেও। মিজোরাম, তামিলনাড়ু, কর্ণাটকের বেশ কিছু অংশে হাজির বর্ষা।